नमस्कार बंधुरा आमी मीनाक्षीज पैराडाइजे तोमादेर सबाइके आरो एकबार अनेक अनेक स्वागत जानाई। आशा करी तोमरा सबाई खूब खूब भालो आछो। এই মারাত্মক গরমের হাত থেকে কবে আমরা রেহাই পাবো সে বিষয়ে কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। সত্যি বলতে সত্যি এত তাপপ্রবাহ, এই পরিমাণ গরম আর নেওয়া যাচ্ছে না। কলকাতার অবস্থা খুব খুব খারাপ। যারা কলকাতায় থাকো তারা তো জানোই, বৃষ্টির কোনো দেখা মিলছে না। আর ওই চাতক পাখির মতন আকাশের দিকে চেয়ে বসে রয়েছি কখন একটু বৃষ্টির দেখা মিলবে। আর এই রকম গরমে অন্য কোনো ফুলের কথা তো ভাবতেই পারছি না, কারণ ফুল কুড়ি অবস্থাতেই শুকিয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই ফুলটা কিন্তু খুব সুন্দর করে গরমেও ফুটে থাকে। কম বেশি এই গাছটাকে মোটামুটি সবাই আমরা কিন্তু চিনি। চলতি ভাষায় বা স্থানীয় ভাষায় এটাকে কেউ কাঠচাপা, কেউ কাঠ গোলাপ এই ধরনের নামেই বলে থাকে। তো তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আর সেখানে এই গাছটাকে তোমরা কী নামে চেনো প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। যাই হোক, আমি মোটামুটি কাঠ চাপা হিসাবে ধরেই এই গাছটার কথা তোমাদের সাথে শেয়ার করব। তবে এটাকে প্লুমেরিয়াও বলা হয়। প্লুমেরিয়ার প্রচুর প্রচুর ভ্যারাইটি হয়, আলাদা আলাদা শ্রেণীবিভাগও করা যেতে পারে। কিন্তু এই যে প্লুমেরিয়াটা বা কাঠ চাপাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা কিন্তু একটা ডোয়ার্ফ ভ্যারাইটির কাঠ চাপা, যেটাকে পটে বা টবে খুব সহজেই করা যায়। যারা টেরেস গার্ডেনিং করো, ছাদ বাগান করতে পছন্দ করো, বা যারা ব্যালকনিতে গাছ করো, খুব ছোট ছোট জায়গায় গাছ একটু বড় গাছ রাখতে চাইছো আর ফুলের গাছ রাখতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা একদমই আদর্শ একটা গাছ হতে চলেছে। সত্যি বলতে খুব কম যত্নেই কিন্তু এই গাছটা অনায়াসেই বড় হয়ে ফুল দিতে পারে। তো এখানে দেখো আমি একটা মাটির টব ব্যবহার করেছি, যেহেতু আমি গাছটাকে ছাদে রেখেছি তাই জন্য আমি একটা মাটির টবে রেখেছি। আর এই ধরনের গাছের ক্ষেত্রে আমার মনে হয় মাটির টবই সবথেকে ভালো, কারণ গাছে যদি বেশি জল জমে যায় বা ফাঙ্গাসের অ্যাটাক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচে গাছ খুব সহজেই নষ্ট হয়ে যায় বা মারা যেতে পারে। আর সেক্ষেত্রে তো সবাই আমরা জানি যে মাটির টব যদি হয় তাহলে গোড়া পচে যাওয়া বা জল জমে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। যদি আমরা ঠিকঠাকভাবে জল দিতে পারি বা যদি একটু জল বেশিও হয়ে যায় কখনো, তাহলে মাটির টব হলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি শোষণ করে নেয় বা ইভাপোরেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মাটির টব ব্যবহার করাটাই সবথেকে ভালো। আর এবার বলি এর ক্ষেত্রে মাটি কীরকম হওয়া উচিত। মাটি একদমই ঝুরঝুরে মাটি হলেই সবথেকে ভালো হয়, যেটাকে আমরা ওয়েল ড্রেন সয়েল বলে থাকি। তোমাদের কাছে যেই মাটিটা উপলব্ধ আছে সেই মাটিটাই নেবে। সেটা একটু বেশি পরিমাণে, মোটামুটি ধরো 50 to 60% সেই মাটিটা নেবে, তার সঙ্গে ওই 40% মতন বালি মেশাবে। এবার বালিটা যদি সাদা বালি হয় তো খুবই ভালো, আর যদি সেটা না পাও তাহলে কনস্ট্রাকশনে যে লাল বালি ব্যবহার হয় সেটাও নিতে পারো, তবে সেটা একটু ধুয়ে ব্যবহার করাই ভালো হবে। আর এর সঙ্গে নেবে যে কোনো জৈব সার, সেটা গোবর সার হতে পারে অথবা সেটা কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, যেটা তোমাদের কাছে রয়েছে। আর তার সঙ্গে অল্প একটু হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো মিশিয়ে নেবে, সঙ্গে দেবে নিমখোল। তো এই দিয়েই মাটিটা ঝুরঝুরেভাবে তৈরি করে নেবে। নিয়ে এই গাছটা যদি বসাও খুব সহজেই কিন্তু এতে ফুল পাবে। হ্যাঁ, তবে ফুল পাওয়ার জন্য শুধু তো মাটি তৈরি করলে হবে না, তার সঙ্গে দরকার রোদ। আর এই গাছের ক্ষেত্রে না রোদটা একটু বেশিই দরকার হয়। মোটামুটি যদি তুমি 7-8 ঘন্টার রোদ দিতে পারো খুবই ভালো, না পেলে মিনিমাম 4 ঘন্টার রোদ হলেও এই গাছে ফুল পাবে। এবার বলি এই গাছে রোগ পোকার আক্রমণ কীরকম হয়। এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু স্পাইডার মাইটসের অ্যাটাক হয়েছিল। গাছের পাতাগুলো কুচকে কুচকে গেছে, কিছু কিছু জায়গায় একটু শেপগুলো চেঞ্জ হয়ে গেছে। তো স্পাইডার মাইটস আর ওদিকে হচ্ছে মিলিবাগ, এটা খুব কমন এই গাছের জন্য, খুবই হয়। তো সেই দিকে যদি তোমরা আগে থেকেই প্রিকশন নিতে চাও তাহলে আমি বলবো যে নিম অয়েল মাসে একবার করে তো মিনিমাম, আর যদি সম্ভব হয় তাহলে মাসে 2বার করে নিম অয়েল প্রত্যেকটা পাতায় ওপরে নিচে ভালোভাবে যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তবুও বলবো যদি কারোর গাছের ক্ষেত্রে এরকম স্পাইডার মাইটস বা মিলিবাগস হয়ে যায়, বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা টাফকর বা রোগার এই ধরনের যে রাসায়নিক পেস্টিসাইডগুলো আছে সেগুলো ব্যবহার করে নিও।
কারণ গাছকে আগে বাঁচাবো, তারপরে তো তার আবার শুশ্রূষা করে তাকে আবার ভালো জায়গায় নিয়ে যাব। যদিও আমি রাসায়নিক সারের বিপক্ষে, খুব একটা পছন্দ করি না, কিন্তু তবুও খুব প্রয়োজন পড়লে কখনো কখনো আমাদেরকে কিন্তু রাসায়নিক সারও ব্যবহার করতে হয়। এবার একটুখানি তোমাদের কাছে ক্ষমাই চেয়ে নেব, কারণ এই ভিডিওটা আমি ফ্ল্যাশলাইট অন করেই করতে হয়েছিল, মানে পারিনি, এত গরমে ছাদে গিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। আর এখানে দেখতেই পাচ্ছ গাছটা কতটুকু গাছ, তো এই গাছেই কিন্তু বেশ ভালো ফুল ধরেছে। তার থেকেই তোমরা হয়তো বুঝতে পারছো যে তোমরা যদি ব্যালকনিতেও এই গাছটা রাখতে চাও, অনায়াসেই কিন্তু যদি একটু ভালো রোদ জল এগুলো পায়, তাহলে কিন্তু খুব ভালোভাবে এই গাছে ফুল দেবে। এবার দেখো, এখান থেকে আমি একটা ডাল কেটে দিয়েছিলাম, দেওয়ার পরে না এই দুটো ডাল বেরিয়েছে, সেই জন্য প্রুনিং করাটা কিন্তু ভীষণ জরুরি। আমি যদি এখান থেকে কেটে দিই তো আবার দুটো ডাল বেরোবে, আর প্রত্যেকটা ডালের মাথায় মাথায় যেহেতু ফুল হয়, তাই যত বেশি ডাল থাকবে ফুলের সংখ্যাও তত বৃদ্ধি পাবে, এটা খুব স্বাভাবিক কথা। তো সেই জন্য প্রুনিং করাটা ভীষণ ভীষণ জরুরি। বর্ষার পরে, বর্ষার আগে নয়, শীতের সময় যদি তোমরা প্রুনিং করে দাও তাহলে খুবই ভালো। আর না হলে তোমরা ওই ফেব্রুয়ারি নাগাদ বা মার্চ নাগাদও প্রুনিং করতে পারো। আর এই যে প্রুনিং করা ডালগুলো, সেগুলো কিন্তু ভুলেও ফেলে দিও না, সেই ডালগুলোকে রেখে দিও। আর সেগুলো যদি মাটিতে পোতো, তাহলে একটু বালি আর মাটি মিশিয়ে ছোট ছোট জায়গায় পুঁতে রাখতে পারো, অথবা যদি চাও তো শুধু বালিতেও সেগুলো পুঁতে রাখতে পারো। তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবে ছোট্ট ছোট্ট চারা গাছ তৈরি হয়ে গেছে। তো এই গাছের কাটিং থেকে কিন্তু খুব সহজেই চারা গাছ তৈরি করা যায়। গাছের ডালগুলো যখন কাটবে তখন দেখবে একটা লিকুইড স্যাপ জাতীয় সাদা রঙের একটা পদার্থ বেরোয় ডাল কাটার সময়। সেইগুলো যেন কখনোই হাতে না লাগে, কারণ অনেক সময় র্যাশ বা ইচিংয়ের প্রবলেম হতে পারে, চোখে মুখে লাগলেও কিন্তু সেটা একটু বিপজ্জনক। তাই বলবো একটু সাবধানে কেটো। আর যে ডালগুলো কাটবে ওগুলো মোটামুটি 7-10 দিন রেখে একটু শুকিয়ে গেলে তবেই বসিও, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। কারণ না হলে না নিচ থেকে যখন জল টল দেবে পরে যে চারাগুলো তৈরি করার সময়, তখন দেখবে নিচ থেকে পচে গিয়ে ডালটা থেকে আর পাতা বেরোয় না। তো সেই জন্য একটু রেখে একটু শুকিয়ে তারপর বসিও। আর একটা সিক্রেট বলি তোমাদেরকে, যাদের কাছে এই গাছটা আছে তারা মাসে একবার করে 1 মুঠো কফি গাছের গোড়ায় ছড়িয়ে দিয়ে দেখো তো রেজাল্ট কেমন পাও, আর তারপর রেজাল্টটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো। তাহলে আজকের জন্য এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য টাটা।